আর করব না শুদ্ধ ভাই, ভুল হয়ে গেছে আমার। এবারের মতো মাফ করে দিন, জীবনেও আর অবাধ্য হব না আপনার। উক্ত কথাটি বলতে বলতে প্রাণপণে ছুটছে শীতল, তার পেছন পেছন চালাকাঠ হাতে তেড়ে আসছে শুদ্ধ। ঘামে ভিজে আছে পরনের টি শার্ট, মুখভঙ্গি অত্যন্ত গুরুগম্ভীর, দৃঢ় কপাল ও ঘাড় বেয়ে ঝরে যাচ্ছে চিকন সরু ঘাম। এই মুহূর্তে রাগে দিক শূন্য সে, যে চেপেছে শীতলকে উচিত শিক্ষা দেওয়ার। সে ঢাকা থেকে বাড়ি এসেছে আজ প্রায় 3 দিন হলো। 3 দিনই সে খেয়াল করেছে শীতল কিছু একটা লুকাচ্ছে। কি লুকাচ্ছে সেটা গতকাল রাতে ধরে ফেলেছে। সেই সঙ্গে নজরে পড়েছে শীতলের পদে পদে উড়নচণ্ডী ভাব, সবকিছুতেই গা ছাড়া মনোভাব ও লাগাম ছাড়া কথাবার্তা। আর এগুলো সে মোটেও পছন্দ করে না, তাই বরদাস্ত করার প্রশ্নই আসে না। কারণ এই 3টি বৈশিষ্ট্য বকে যাওয়ার প্রধান কারণ। আর তার মতে কারো ভুল শুধরে দেওয়ার পরেও সে যদি বরাবরই একই ভুল করে, তার পানিশমেন্ট আপনা আপনি ফরজ হয়ে যায়। শীতলেরও তাই হয়েছে। সময়ও এসেছে শক্ত হাতে তার লাগাম টেনে ধরার। এই জন্য সেও আর দেরি করলো না। সঠিক মানুষকে সঠিক পন্থায় সঠিক পানিশমেন্ট বুঝিয়ে দিতেছে এলাকার হাতে সামনে এগিয়ে গেল। কিছুক্ষণ আগের ঘটনা। তখন সকাল 6:30। ঘুম থেকে উঠে পরিপাটি হয়ে বাগানে এসেছে শীতল, পরনে গোলাপি রঙা নতুন ট্রেপেস, লম্বা কালো চুলগুলো সযত্নে বিনুনি করে সামনে এনে রাখা, মনটা বেশ ফুরফুরে, ছোটে মিষ্টি হাসে, স্নিগ্ধ মুখখানায় অপার মায়া, ঠাকুর ঠাকুর নেত্র জোড়ায় আনন্দ রেশ। এত খুশির কারণ নেই, তবুও সে খুশি। কারণ গোমরা মুখও থাকতে ভালো লাগে না তার। 2 দিনের ছোট্ট এই জীবনে 1.5 দিনই যদি মন খারাপ করে থাকে, তাহলে হেসে খেলে জীবন উপভোগ করবে কখন? এটাই তো সময় জীবন উপভোগ করা, মুক্ত পাখির ন্যায় স্বাধীন মনে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ানোর। মনে মনে একই কথা ভেবে ছোট্টির হাসি এঁটে আশেপাশে তাকালো। একটু দূরে দারোয়ান কাকা মেইন গেটের সঙ্গে লাগোয়া ছোট্ট ঘরে নাক ডেকে ঘুমাচ্ছে। দলে দলে পাখিরা নিজস্ব স্বরে ডেকে জানিয়ে দিচ্ছে সকালের আগমনী বার্তা। সেই কয়েক ধাপ এগিয়ে দৃষ্টি ছুলো মেইন গেটের ওপাশে। সামনে রাস্তা দিয়ে 2 একজনকে হাঁটতে দেখা যাচ্ছে। তাদের পাশ কাটে রিক্সা চুংচাং শব্দে আসছে যাচ্ছে নিজস্ব গন্তব্যে। গেটের আশেপাশে কাউকে না দেখে সে দীর্ঘশ্বাস ছাড়ল। কিছুক্ষণ আগে বেলকনিতে দাঁড়িয়ে দেখেছে শুদ্ধ ভাই জগিং করতে বের হয়েছে। যদিও ওনার ফিরতে দেরি হয় প্রায় দিনই, তারপরও একটু সতর্ক থাকা ভালো। আর যে কয়েকটা দিন থাকবে অবশ্য চোখ কান খোলা রেখে চলতে হবে, কারণ এই লোকের শকুনের মতো তীক্ষ্ণ দৃষ্টি, শিয়ালের মতো ধূর্ত বুদ্ধি, সহজে চোখ ফাঁকি দেওয়া যায় না। কিভাবে যেন সব বুঝে যায়। একবার যদি তার উদ্দেশ্যর ব্যাপারে বুঝতে পারে, তাহলে খবর করে ছাড়বে। এসব ভাবনা ছেদ ঘটিয়ে আর না দাঁড়িয়ে নিজের কাজে লেগে পড়ল। ফোনটা সঠিক স্থানে রেখে আলতা পরা খালি পায়ে ঘাসের উপর হেঁটে একটি ভিডিও ধারণ করলো। চমৎকার হয়েছে ভিডিওটা। গাছের ফাঁক ফোকর দিয়ে সূর্যের নরম আলো ঘাসে পরে নজর কাটছে পিছিয়ে। তাও একটু এডিট করে একটা হিন্দি গান লাগিয়ে নিলেই হবে। সকালের দিকে রান্নাঘরে তাড়া থাকায় বাড়ির গৃহিণীরাও বাগানের দিকে আসে না, আর ছোটরা 7টার পর ঘুম থেকে উঠছে। এই সুযোগে সে বাগানের ফুলের সঙ্গে গাছের সঙ্গে হেলান দিয়ে ঘাসের উপরে বসে এক এক পোজে এক এক রকমের ভিডিও নিল। ভিডিওগুলো ওর মন মতো হওয়ায় হাসি লেপ্টে রয়েছে অধৈর্য জুড়ে। ভিডিওগুলি দেখতে দেখতে ভাবলো লাস্ট আরেকটা ভিডিও নিয়ে চলে যাবে। ঘড়ি কাঁটা তখন টিকটিক করে এগিয়ে যাচ্ছে 8-এর ঘরে। যমরাজের ফেরারও সময় হয়ে গেছে, তাই সে দ্রুত চুলের বিনুনি খুলে খোলা চুলে পোজ দিয়ে দাঁড়িয়ে সামনে তাকাতে বরফের ন্যায় জমে গেল। তার থেকে কয়েক হাত দূরে সুকুচকে তাকিয়ে আছে শুদ্ধ ভাই। ওহো, যা ধরাই পড়ে গেল। এখন কি বলবে সে উপায় না পেয়ে গাল ভর্তি হেসে পড়ল। হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন শুদ্ধ ভাই? জগিং সেরে ফিরলেন? তুই এখানে কি করছিস? এমনি এমনি হাঁটাহাঁটি করছিলাম আর কি। হাঁটতে গেলে পায়ে আলতা পরতে হয়? ও গরম লাগছিল, যা গরম। আলতা আলতা তো রাতেই পরেছিলাম। শুদ্ধ আর একটা কথা ব্যয় করলো না, শুধু এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগলো। পেয়েও গেল কাঙ্ক্ষিত জিনিসটি। সে একটু গিয়ে অনুষ্ঠানের জন্য আনা চালাকাঠের স্তূপ থেকে তড়িৎ গতিতে চালাকাঠ হাতে তুলে নিল।
শীতল ভয়ার্থ চোখে তাকালো, হাত দুটো থরথর করে কেঁপে উঠল। মস্তিষ্ক সংকেত পাঠালো এর মতিগতি সুবিধার নয়, পালা শীতল পালা। অবস্থা বেগতিক বুঝে সে ফোনটা ফেলে প্রাণপণে দৌড়তে শুরু করলো আর মুখে বলতে লাগলো, আমি কিছু করিনি শুদ্ধ ভাই, ছেড়ে দিন, মরে যাব ওটা দিয়ে মারলে। সকাল সকাল মিথ্যা বলায় রাগে কোনো উত্তর করলো না শুদ্ধ। তবে ওর মুখ দেখে মনে হলো ধরতে পারলে ওর খবরই আছে। এদিকে প্রত্যেক দিনের মতো ঘড়ির কাঁটা 8টার ঘরে পৌঁছানো মাত্র ব্রেকফাস্ট করতে বসেছে বাড়ির কর্তা ও তাদের সন্তানরা। সামনের চেয়ারে বসেছেন শরাফত, শাওয়ান ও শাহাদাত চৌধুরী। এরপরে সায়ন, শখ, সৃজন, সাম্য ও স্বর্ণ। আরও 3টে চেয়ার ফাঁকা, সেখানে বসবে শুদ্ধ, শীতল আর শতরূপা। একটু পরেই শতরূপা চৌধুরীও এসে বসলেন। পেশায় তিনি আইনজীবী, উপশহরে থাকেন নিজস্ব ফ্ল্যাটে। একমাত্র ছেলে রুবার কবির পেশায় মেরিনার, বছরের একবার ছুটিতে আসে। বর্তমানে মাঝ সমুদ্র থাকায় যোগাযোগ হয়নি কয়েকদিন যাবৎ। এখানে উনি মাঝে মাঝে আসেন ভাই, ভাবি, ভাইপো, ভাইজিদের সঙ্গে সময় কাটাতে। সবাই এসেছে, শুদ্ধ আর শীতল শুধু অনুপস্থিত। ওদেরকে ডাকতে স্বর্ণ কেবলই উঠে দাঁড়াতেই বাইরে থেকে হড়বড় করে ছুটে আসতে দেখা গেল শীতলকে। শীতলের পেছনে শুদ্ধকে দেখে সবাই হতবাক, বিশেষ করে তার হাতে মেহগনি গাছের মোটা চালাকাঠ দেখে বিস্ময় খেই হারিয়ে ফেলেছেন সকলে। এইটুকু মেয়েকে চালাকাঠ দিয়ে মারতে তেড়েছে? মারলে মেয়েটা বাঁচবে? কি এমন অপরাধ করেছে চালাকাঠ দিয়ে মারতে হবে? তবে শুদ্ধ রেগে আছে দেখে সীতারা চৌধুরী আগে ছুটলেন ছেলেকে বাঁচাতে। চালাকাটা দেখে বুঝতে বাকি নেই শীতল আবার কোনো কাণ্ড ঘটিয়েছে, নয়তো ছেলেটা হঠাৎ রাগলো কেন? এখন যদি রাগের বসে 2 কাপ বসিয়ে দেয় তখন কি হবে? ওই হাড় গিলে শরীরে শক্ত মার হজম করতে পারবে? এদিকে ছুটতে ছুটতে হাঁপিয়ে গেছে শীতল, মুখ থুবড়ে পড়ে যাওয়ার উপক্রম। বড় মাকে আসতে দেখে ভরসা পেল। পায়ের গতি একটু শিথিল করা মাত্রই পায়ের পেশি বরাবর বাড়ি বসিয়ে দিল শুদ্ধ। বাড়িটা জড়িয়ে দিয়েছে, বলার অপেক্ষা রাখে না। তীব্র যন্ত্রণায় সে পা ধরে ও মা গো বলে চিৎকার করে সেখানেই বসে পড়ল। শুদ্ধ আরেকা বসানোর আগে সীতারা চৌধুরী দ্রুত বেঁকে চালাকাঠ ধরে নিয়ে বললেন, ছেড়ে দে বাপ, কি করছে মেয়েটা? এইটুকু বাচ্চা মেয়েকে চেলাকাঠ দিয়ে কেউ মারে? মরে যাবে তো মেয়েটা। যাক, মরে যাক, এইরকম বেয়াদব থাকার চেয়ে না থাকাই ভালো। কিন্তু কি করছে সে, বলবি তো নাকি? সকাল সকাল ঘুম থেকে উঠে ডাকাতের মতো রুদ্ররূপ ধরলি কেন? হ্যাঁ, এই কথা বলতে বলতে উনি ছেলেকে একটু দূরেই সরাতে চাইলেন, কিন্তু শক্তপোক্ত দেহের পুরুষালী দেহটাকে একটা পাও নড়াতে পারলেন না। সে এখনো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে শীতলের দিকে। এইদিকে কাঁদতে কাঁদতে পেছন থেকে বড় মাকে জাপটে ধরেছে শীতল। একটা মাত্র বাড়ি খেয়ে হাউ মাউ করে কাছে, চোখ মুখ লাল করে ভয়ে সিটিয়ে আছে বড় মার পেছনে। ফাটা বেলুনের মতো চুপসে গেছে এক বুক সাহস। শুদ্ধ রাগে ফুঁসছে, আরেকটা বাড়ি দেওয়ার জন্য তার হাত নিষ্পিস করছে, কিন্তু সীতারা চৌধুরী হাত ধরে থাকা পারছে না। তাকে কাঁদতে দেখে শুদ্ধ আরেকটা দেওয়ার জন্য মাকে সরাতে গেলে শীতল কাঁদতে কাঁদতে বলল, আর করব না ভাইয়া, এবারের মতো মাফ করে দাও। আর করবি কি না পরের হিসাব, এখন করলি কেন? বারণ করেছিলাম না? বলেছিলাম চৌধুরী নিবাসের মেয়েরা এত সস্তা না। সস্তা মেন্টালিটি দেখাতে চাইলে বাসার বাইরে বেরিয়ে যেতে বল, বলেছিলাম? শুদ্ধর ধমকে কেঁপে উঠল শীতল। বড় মাকে ধরে পরপর মাথা নাড়ল, অর্থাৎ শুদ্ধ বারণ করেছিল। তাকে মাথা নাড়ানো দেখে শুদ্ধ মায়ের হাত ছাড়িয়ে সাইড থেকে আরেকটা বসালো শীতলের পিছে। তখন শরাফত চৌধুরী কয়েক ধাপ এগিয়ে গুরু গম্ভীর সুরে বলেন, বাড়ির মেয়ের গায়ে হাত তোলা এ কেমন বিহেভিয়ার শুদ্ধ? এর আগে বারণ করেছিলাম না তোমাকে? মেয়েরা বড় হচ্ছে, যখন তখন তাদের গায়ে হাত তুলবে না। বাড়ির মেয়েটা যদি অবাধ্য হয় শুধু মার কেন প্রয়োজন? গলায় ফাঁস দিয়ে সিলিংয়ে ঝুলিয়ে রাখবো? বড় ভাইয়ের কথা শুনে শখ আর স্বর্ণ গুটিয়েও গেল। ভয়ে একে অপরের মুখ চহচই করল, কারণ তারাও সদ্য প্রেমে মজেছে। এই কথা যদি শুদ্ধ জানে, ওদের মেরে সুটকি করে রোদে শুকাতে দিবে। বেঁচে থাকলে অনেক প্রেম করা চাপে। ছেলের কথা শুনে শরাফত চৌধুরী খুবই বিরক্ত হলেন। তার ছেলের নজরে তাকিয়ে রইলেন। এই ছেলেকে কিছু বলা না বলা দুটোই সমান। মুক্ত নয় যেন ধারালো ব্লেড, যা বলবে কাট কাট উত্তর যেন প্রস্তুতি থাকে। তবুও তিনি দমে গেলেন না।
ছেলেকে শাসিয়ে বললেন, সে যতই অন্যায় করুক সেসব দেখার জন্য আমরা আছি। তুমি কেন মারবে? কারো অপকর্ম যদি আমার সম্মানে সামান্য ছিটে ফোটাও দাগ লাগায় তাহলে আমি তাকে ছেড়ে দেব না, সে হোক বাবা মা কিংবা কাজিন। এই কথা বলে সে শীতলের দিকে তাকালো। ভয় পেয়ে শীতল ছিটিয়ে গেল বড় মায়ের পেছনে। শুদ্ধ তখন অপর হাতে থাকা শীতলের মোবাইলটা সজোরে আছাড় মারলো মেঝেতে। মোবাইলটা ভেঙে চুরে খান খান হয়ে ছিটিয়ে গেল মেঝেতে চারিদিকে। শখের মোবাইলের করুণ দশা দেখে শীতলের কাটার গতি বাড়ল। কত কেঁদে কেটে ফোনটা কিনেছিল সে, অথচ এই বর্বর লোকটা ফোনের যান কবজি করে নিল। তখন সারাফাত কিছু বলার আগে শাওন চৌধুরী শুদ্ধকে জিজ্ঞেস করল, কি করেছে শীতল? মারছিস কেন, বলবি তো নাকি? শুদ্ধ নিজের মুখে কিছু বলল না। বাধ্য হয়ে শীতলি ফোপাতে ফোপাতে বলল, টিকটক করেছি। তাকে অর্ধেক কথা লুকাতে দেখে শুদ্ধ শিউ বাকিয়ে তাকাতে পুনরায় বলল, 4 দিন হলো একটা প্রেমও করছি। এই কথা শুনে উপস্থিত সকলের বিস্মিত নজর গিয়ে পড়ল শীতলের দিকে। বলে কি মেয়ে, মাথা ঠিক আছে এর? তখন শুদ্ধ স্বর্ণ আর শখের দিকে তাকে কড়া কণ্ঠে শুধালো। তোরা জানতি না? দুই বোন এবার ভয়ে গুটিয়েই গেল। ভয়ার তো ছাপটা চেহারায় ফুটে উঠল। এই কথা তারা জানত। শীতলের পেট পাতলা, যেটাই করুক তাদের বলে দেয়। তাদের মুখ দেখে শুদ্ধ যা বোঝার পুছে গেল। এরা তিনজনই এক ঘাটের মাঝে। এদের খবরে জানা আছে, একজন প্রেম করে টিউশন টিচারের সঙ্গে, আর একজন ইউনিভার্সিটির একই ডিপার্টমেন্টের ছেলের সঙ্গে। এই দুটোকেও একটা শিক্ষা না দিলে হবে না ভেবে ওদের দিকে তেড়ে গেল। শাওন চৌধুরী থামালেন, তিনজনকে খুব বকলেন। মেজো বাবার বকা শুনে শখ, স্বর্ণ, শীতল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অতঃপর এদিকের পরিস্থিতি সামলে নাস্তার পর্ব শেষ করে যে যার কর্মক্ষেত্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। সারাফাত ও শাওন চৌধুরী ওনাদের অফিসে চলে গেলেন। ওনারা নিজস্ব আলাদা আলাদা ব্যবসা দেখাশোনা করেন। শাহাদাত চৌধুরী আর্মি অফিসার, কিছুদিনের জন্য ছুটিতে এসেছেন। বর্তমানে আছেন চট্টগ্রামে। সারাফাত চৌধুরী বাড়ির বড় কর্তা। ওনার সহধর্মিনী সিতারা চৌধুরী এবং তার 3 সন্তান সায়ন, শুদ্ধ, শখ। সায়ন পরিবারের বিরুদ্ধে গিয়ে রাজনীতি বেছে নিয়েছে। বলা যায় বড় মাপের রাজনীতিবিদ সে। শুদ্ধ পড়াশোনা চলমান এবং সে একজন গবেষক। সে ঢাকায় থাকে, সুযোগ বুঝে 2-4 দিনের জন্য বেড়াতে আসে। আর শখ শেষ বর্ষের ছাত্রী। শাওন চৌধুরী এই বাড়ির মেজকর্তা। তার সহধর্মিনী সিরাত, তাদের যমজ ছেলে সৃজন ও সাম্য, তাদের বয়স 12। ওদের দুজনের চেহারা একই রকম, চট করে তাকে আলাদা করা মুশকিল। জন্মগতভাবেই তাদের দুজনের চোখেরই সমস্যা, বিদায় চশমা পড়তে হয় দুজনকেই। রোগ শোকও হয় একসাথেই। সকালে একজনের জ্বর এলে 2-1 ঘন্টার মধ্যে আরেকজনের গা গরম হবে, মিস হওয়ার স্কোপ নেই। তাই একজন অসুস্থ হওয়া মাত্র সিরাত মানসিক প্রস্তুতি নেন আরেকজনকেও সেবা শুশ্রূষা করার। তবে তারা স্বভাবে হয়েছে উল্টো, একজন উত্তর মেরু তো আরেকজন দক্ষিণ মেরুর। শাহাদাত চৌধুরী হচ্ছে এই বাড়ির ছোট কর্তা। ওনার সহধর্মিনী সেমেন, তাদের 2 মেয়ে স্বর্ণ ও শীতল। স্বর্ণ অনার্স 2য় বর্ষের ছাত্রী, শীতল সবে কলেজে পা দিয়েছে। শাহাদাত চৌধুরী চাকরিস্থল চট্টগ্রাম, সেখানেই থাকেন। স্ত্রী সহ মেয়ে দুটোকে সবার সঙ্গে চৌধুরীর নিবাসেই থাকেন। তারা এই বাড়ি থেকে এক পাও নড়তে ইচ্ছুক নয়। ধরা বাঁধা নিয়ম নাকি খাপ খাওয়ানো তাদের পক্ষে নাকি সম্ভব নয়। এই কথা শুনে উনিও কিছু বলেন না, কারণ ওনার অনুপস্থিতিতে স্বর্ণ বা শীতল কম আদর পায় না। বরং সারাফাত, সাফওয়ান চৌধুরী বাড়ির প্রত্যেকটা সদস্য একটু বেশি ভালোবাসেন তাদের। সিতারা, সিরাত, সিমিন 3 যা যত্ন করে আগলে রাখে পুরো চৌধুরী পরিবারটাকে। সব মানিয়ে নেয় নিজের মতো করে। তবে মজার ব্যাপার, এই চৌধুরী নিবাসের প্রতিটি সদস্যের নামের শুরুতে স অথবা দন্তাস অথবা তালিবাস স দিয়ে শুরু, যেটা সচরাচর কোথাও শোনা যায় না, দেখাও যায় না। সায়ন রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে খেয়াল করলো শীতল কান ধরে দাঁড়িয়ে আছে। তার শাস্তি এখনো শেষ হয়নি। ড্রয়িং রুমে শুদ্ধ বসে, তাই পালাতেও পারছে না। সে শীতলের দিকে তাকিয়ে খ্যাক করে হেসে পড়ল। আর ছেলে পেলি না, শেষে কিনা ডেন্ডেখোরের প্রেমে পড়লি? শীতল মুখ তুলে তাকালো, পায়ের ব্যথায় জান ঝাঁচা অবস্থা। সায়নকে হাসতে দেখে সে তার রাগ হলো খুব। কোথায় তাকে বাঁচিয়ে বড় ভাইয়ের দায়িত্ব পালন করবে, তা না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত কেলে হাসছে।
মির্জাফরের দল এক একটা। সময় তারও আসবে। সায়নের হাসি সহ্য হলো না, তাই শীতলও খ্যাঁকে করে বলল, কে ড্যান্ডিখোর? সে মোটেও ড্যান্ডিখোর না। এই কথা শুনে সায়ন হু হু করে হেসে ফেলল। তখনই তাদের কথার মাঝে সিরাত অর্থাৎ শীতলের মেজো মা এসে উপস্থিত হলেন। উনি সায়নের উদ্দেশ্যে বললেন, ড্যান্ডি কি রে বাপ? ডেন্ডি এক ধরনের আঠা। ডেন্ড্রয়েড অ্যাডহেসিভ নামের এক আঠাকে ছোট করে ডেন্ডি বলে। ইলেকট্রনিক যন্ত্রপাতি, ডিভাইস, চামড়া এবং প্লাস্টিকের পণ্য জোড়া লাগানোর কাজে ব্যবহৃত হয় ডেন্ডি। এটা এখন নেশা হিসেবে বেছে নিয়েছে অনেকে। সায়নের কথা চোখ সিরাতের চোখ কপালে উঠে গেল। সরি সায়নের কথায় সিরাতের চোখ কপালে উঠে গেল। উনি আটকে উঠে বললেন, হ্যাঁ রে শীতল, শেষে কিনা আঠাখোরকে পছন্দ হলো তোর? ব্রেকআপ করে ফেল মা, আঠাখোর জামাই চাই না আমাদের। আঠা দিয়ে জামাই আপ্যায়ন করে কিভাবে তাও তো জানি না। মেজো মায়ের কথা শুনে সায়নের হাসি বেড়ে গেল। সে হাসতে হাসতে বলল, কেন মেজমা? আঠার দিয়ে সব আইটেম বানাবে। আঠার পোলাও, আঠার কোরমা, আঠার রোস্ট, আঠার কালাভুনা। আমাদের শীতলের ইউনিক জামাই বলে কথা, তাকে ইউনিক আপ্যায়ন না করলে চলে? এই কথা বলে সায়ন আবারও হাসতে লাগলো। খাবারের আইটেমের নাম শুনে সিরাত মুখ কুঁচকে নিলেন, আর শীতল বিরক্ত হয়ে তাকিয়ে রইল। বড় ভাইগুলোর কাজই হলো ছোট বোনদের বফের ফুল ধরা। কি মজা পায় কে জানে। তবে বাড়ির সবাই জেনে গেছে দেখেও সে ভেবে নিল আজ ব্রেকআপ করে নিবে, নয়তো শুদ্ধ ভাই চালাকাটা ভাঙবে তার পিঠের উপরে। ড্রয়িং রুমে বসে মা চাচিদের দিকে বিরক্ত চোখে তাকিয়ে আছে শীতল। বিরক্তি ভারে চোখ মুখ কুচকে আছে তার। আর পেশিতে কালশিটে পড়ে যাচ্ছে, তাই অবস্থা ব্যথায় পিঠ বা অবশ প্রায়। তারই মধ্যে এতক্ষণ কান ধরে থেকে কেবলই ছাড়া পেয়েছে সে। ছাড়া পাওয়া মাত্রই সোফায় বসে পা ধরে কাঁদতে শুরু করেছে। তাকে কাঁদতে দেখে সিমিন চৌধুরী বকতে বকতে গেছেন রসুন তেল গরম করতে, কিন্তু সেই গেছে, এখনো ফেরার নাম নেই। থাকবে কিভাবে? রান্নাঘরে 3 যা মিলে রাজের গল্প জুড়ে দিয়েছে। লাল শাক পুঁই শাক দেখে পুরনো কিছু কথা মনে পড়েছে 3 চায়ের। ওনাদের প্রেগনেন্সির সময় কে কোন জিনিস খেতে পারতো না, কার কোনটা খেতে ইচ্ছে করতো না, কোন খাবার দেখা মাত্র ওই গা গুলিয়ে এসব কথাই উঠেছে। ওনাদের সঙ্গে সঙ্গ দিয়েছে কাজের বুয়া সাহেলা, ওই মহিলা আরেক গল্পবাজ, যার তার সঙ্গে গল্প জুড়ে দেয়। গল্প করতে করতে বাংলায় গালিও ছুড়ে অনায়াসে। ওনার এই বদ স্বভাবের কারণে সায়নের কাছে ধমক খেয়েছে বেশ কয়েকবার। ধমক খাওয়ার পর মুখ কাছামুচি করে বলে, জীবনেও আর গালাইতাম না ভাইজান। যদি গালাই তাহলে কুত্তার লাগে দোস্তি করুম, কুত্তা আমার দোস্ত। আর 2 দিন ঠিক থাকে, তারপরে যারটা তাই। শুদ্ধকে দেখে ভয় পায় বিধায় সে বাড়িতে এলে কম কথা বলে, দূরে দূরে থাকে। শুদ্ধ গেলে যেন হাঁপ ছেড়ে বাঁচে। একবার তো বড় মাকে বলেই ফেলেছিল, মা জননী, আপনার ছোট পোলা এরাম খসখসা মেজাজের কেন? হে পেটে থাকতে কি খুশকা পাতার রস খাইছিলেন? সেদিন তার কথা শুনে বড় মা বিস্মিত নজরে তাকিয়েছিলেন। আসলে কি জবাব দিবেন বুঝে উঠতে পারছিলেন না বেচারি। এদিকে রান্নাঘরে গল্প আরো জমে উঠেছে। অট্ট হাসির শব্দ শোনা যাচ্ছে। শীতল ফোপাতে ফোপাতে খোঁড়াতে খোঁড়াতে ধীরে ধীরে সিঁড়ি পেয়ে নিজের রুমেই গেল। বিছানায় শুয়ে বালিশের পেটে মুখ গুজে কাঁদতে লাগলো। সকাল সকাল মুড খারাপ করে দিয়েছে এই পাজি শুদ্ধ। সব জায়গায় শুদ্ধ পুরুষগিরি না করলেই চলে না তার। ইস, চালাকার দিয়ে কত জোরে মারলো। এভাবে কেউ কাউকে মারে? পুলিশও চোরকে এইভাবে পেটায় না বোধ হয়। আর কেউ কিছু বললো না, বারণও করলো না, শুধু পানিশমেন্ট দেওয়া দেখলো। এখানেই প্রমাণ হয় বাড়ির কেউ ভালোবাসে না তাকে। কেউ না। যখন কেউ ভালোই বাসে না, এই মুহূর্তে মরে গেলেই তো ভালো হতো। তখন সবাই বুঝতো এত মার কাটের কি খুব দরকার ছিল। কি এমন মস্ত বড় পাপ করেছে? শুধু টিকটকই তো করেছে। অসংখ্য মানুষ টিকটক করে, প্রেম করে, তারা কি মানুষ না? মুদ্রা কথা, প্রেম আর টিকটক এক জিনিস হলো নাকি? মোটেও না। শয়তানের যখন নাড়ে মানুষ তখন প্রেমে পড়ে। প্রেম করতে ডগমগ করে উতলে প্রেমের খাদে, সেই খাদে একা একাই হাবুডুবু খায়। তারপর যখন হুঁশ আসে তখন বুঝে প্রেম কি জিনিস। আর মনের খুশির জন্য টিকটক করে, নেচে গিয়ে বিনোদন দেয় নিজেকে এবং নিজের মর্জিকে। তাই তার ভাষ্যমতে প্রেমের জায়গায় প্রেম, টিকটকের জায়গায় টিকটক। মূলত এক কথা।
মূলত এই কথা ভেবে প্রেম আর টিকটক করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে প্রেমে ছ্যাঁকা খাওয়া মাত্র টিকটক করে মনের দুঃখ কমাতে পারে। তাছাড়া কষ্টের গানগুলো নাকি ছ্যাঁকা না খেলে ঠিকঠাক মতন অভিনয় করা যায় না, করলেও খামতি থেকে যায়। এই তো তাদের পাশের বাড়ির ডিভোর্সি মেয়ে রুনিয়া আপু তো টিকটক করে, তার লদলদে গতর নিয়ে ঝাঁকানাকা করে কোমর দুলিয়ে দুলিয়ে নাচে। কখনো বা প্রাক্তন স্বামীর কথা ভেবে ভিডিও অন করে খুব কাঁদে। এতে স্বামীকেও স্মরণ করা হয়, টিকটকও করা হয়। আবার তাদের ক্লাসের মেকআপ সুন্দরী মিলি টিকটক করে, পড়াশোনা পুরীর চাপ্পা, কলেজ ব্যাগে বই বাদে মেকআপ সামগ্রী নিয়ে ঘোরে, পথে ঘাটে সুযোগ পেলেই টিকটক করতে শুরু করে। এইসব করে সমান তালে টাকা কামাচ্ছে। আইফোন কিনতে নাকি বিদেশ যাবে, দেশে আইফোন প্রায় নকল হয়ে, তাই সরাসরি বিদেশ গিয়ে চোখে দেখে পরখ করে আইফোন কিনবে। কি সৌভাগ্য তার! নিজের টাকায় শখের জিনিস কেনার মতো সুখ পৃথিবীতে আছে নাকি? না, নেই তো। এই সুখ আনন্দ নিষ্কলঙ্ক বাস্তব সত্য হলো, টাকা থাকলে সবাই উড়ে উড়ে ভালোবাসতে আসে, আদর করে, কিছু হলে বলার আগে কিল কিল করে যত্ন করতে আসে। আজ আর টাকা নেই, তার সম্মানের পরত একদম শূন্যের কোঠায়। গুরুতর কিছু হলেও গুরুত্ব মিলে না, যত্ন মিলে না। এ বাড়িতে জলজন্ত উদাহরণ হিসেবে তার কথাখানাই ধরা যাক। তার টাকা নেই, ছোটোখাটো ইনকামের সোর্সও নেই, এই জন্য কেউ দেখতে পায় না তাকে, ভালোবাসে না। মাসে মাসে মোটা টাকা কামানোর ঘাওড়া শুদ্ধই সবার চোখের মনি, কয়লার খনি। ওর সামান্য জ্বর এলেও সবাই তাকে আদরে আদরে গদগদ করে মাথা তুলে রাখে, অথচ তার বেলায় যেন লবজঙ্কা। অন্য কি বা বলবে, নিজের আপন মায়েরই তো কোনো পাত্তা নেই, গুরুত্ব নেই। থাক, লাগবে না, কারো পাত্তা লাগবে না। পায়ের ব্যথাতে মরে ভূত হয়ে এখানেই এভাবেই পড়ে থাকুক, আর সবাই শুদ্ধ পুরুষকে নিয়ে ভালো থাকুক। এমন মন গড়া অভিযোগ করতে করতে শীতল এক পর্যায়ে ঘুমিয়ে গেল। তবে তার অজানাই রয়ে গেল। সে ঘুমানোর পর তার মা, বড় মা এসে পায়ের ব্যথা কমানোর স্প্রে করেছে, ঠিকঠাক শুইয়ে দিয়ে গায়ে চাদর টেনে দিয়েছে। পাগল মেয়েটা কত শত অভিযোগ করলো, অথচ এটাও অজ্ঞাত রইল। তার মা পায়ের কালশিটা দেখে চোখ ছলছল করে তাকিয়ে আলতো করে হাত বুলিয়েছেন। স্নেহ মাখা স্পর্শে কপালে আদরে একে অশ্রুভেজা চোখ মুছে দিয়েছেন মমতা মাখা আঁচলে। আর বড় মা ওর পায়ের অবস্থা দেখে শুদ্ধকে আরেক দফা ছেড়েছেন। সময় তখন দুপুর 1:48। এমন সময় চৌধুরী নিবাসের কর্তারা বাসাতে থাকে না বলেই চলে। অফিস থেকে বাসায় ফিরে লাঞ্চ ছাড়া সম্ভব হয়ে ওঠে না, ব্যস্ততা থাকে, কখনো মিটিং থাকে, হিসেব নিকেশের ব্যাপার থাকে, মুদ্রা কথা। সময়ের সঙ্গেও পেরে ওঠা মুশকিল হয়ে দাঁড়ায়। কিন্তু শারাফাত ও সাফওয়ান চৌধুরী ছোট ভাই সাদাত চৌধুরী ছুটিতে এলে 3 ভাই একসঙ্গে খেতে বসে। তখন যত ব্যস্ততায় থাকুক, 3 বেলা একসঙ্গে এক টেবিলে খেতে ঠিকই সময় বের করে নেন। তখন ভাইয়ের থেকে কাজকে গুরুত্বপূর্ণ মনে হয় না, কারণ সাদাত চৌধুরী বাড়ি বাইরে থাকেন। দিনের পর দিন, মাসের পর মাস একা একা খান, পরিবারকে কাছে পান না, সময় দিতে পারেন না। ওনার নিশ্চয়ই পরিবারের সবার সঙ্গে সময় কাটাতে খুব ইচ্ছে করে, গল্পের পয়সা খুলে খাওয়ার পর্ব সারতে ইচ্ছে করে। এছাড়া এক টেবিলে খেতে বসলে কত কত কথা হয়, কত মজা হয়, রাগ, অভিমান, দুষ্টুমি, খুনসুটি সবই হয়। আর এগুলো বন্ধনকে আরো আরো দৃঢ় করে, সম্পর্ক মজবুত করে। ছোট ভাইয়ের দিকটা মাথায় রেখে শারাফাত চৌধুরীর আদেশে যে কয়টা দিন উনি বাড়িতে থাকেন, সবাই যাওয়ার সময় ঠিক সময় পৌঁছে যায়। নিয়ম অনুযায়ী আজও সবাই একে একে খাওয়ার টেবিলে এসে হাজির, অথচ সবার মধ্যে শীতল অনুপস্থিতি। তার কথা জিজ্ঞেস করে সকলে মুখ চহচি করলো, কেউ জানে না তার কথা। সকালের পর তাকে নিচে দেখা যায়নি, রুম থেকেও বের হয়নি, এমনকি সকালেও খায়নি। একথা শুনে শারাফাত চৌধুরী নিজেই গেলেন অভিমানী মেয়েটার রাগ ভাঙাতে। উনি না গেলে তাকে কেউ আনতেও পারবে না, একথা কারো অজানা নয়। বাবাকে যেতে দেখে শুদ্ধ বিরক্ত হয়ে তাকালো। এত আহ্লাদে আরো ফাজিল হয়েছে সে। শাসনই একটা মেরেছে কিনা তাতে না খেয়ে কেঁদে কেটে ঢঙের পশরা খুলে বসেছে। বাবা গেল, এরপরও যদি না আসে তাহলে আরেক দফা মার হবে তার। সকালে চেলাকাটা দিয়েছে, এবার হাতি যথেষ্ট। থাপ্পড়ে মারির দাঁত যদি না নাড়িয়েছে, তার নামও
সোয়াব চৌধুরী শুদ্ধ নয়। এদিকে ক্ষুধার চোটে শীতলের সাদের ঘুম ভেঙে গেছে অনেক আগে, কিন্তু মনে জেদ পুষে উঠছে না, খেতেও যাচ্ছে না, খালি এপাশ ওপাশ করে সময় কাটাচ্ছে। ফোনটাও তো নেই যে স্বর্ণ আপুকে ফোন করে বলবে চুপি চুপি কোনো খাবার দিয়ে যেতে। তার রাগে আবার আরেক জ্বালা, মানুষের রাগ উঠলে নাকি ক্ষুধা মন্দা হারিয়ে যায়, আর তার দেখো পেটে রাক্ষসে ক্ষুধা এসে হাজির হয়েছে, ইচ্ছে করছে দুনিয়া শুদ্ধ খেয়ে ফেলবে। এই এই কথা কোনো কথা? এমন রাগ হলে রাগ দেখাবে কি করে? এটা কোনো কথা? এমন হলে রাগ দেখাবে কি করে? আর রাগ না দেখালে বুঝাবে কিভাবে সেও বড় হয়েছে, তাকে যখন তখন মারা যাবে না, বকাও যাবে না, কিন্তু কেউ খেতে ডাকছে না কেন? কিছুক্ষণ আগে বাবা, মেজো চাচু, বড় মা, শখ আপু ডেকেছিল, সে রাগ করে যায়নি। অভিমানের পারদ আকাশচুম্বী কি না, যাবেও না খাবেও না ভেবে দরজা আটকে ঘাপটি মেরে বসেছিল। ঘুম ভাঙার পর তার রাগ পড়ে গিয়েছিল কিছুটা, কিন্তু তাদের ডাকাডাকি শুনে শুদ্ধ রুম থেকে বেরিয়ে খ্যাক খ্যাক করে বলেছে, এত ডাকাডাকির কি আছে? খাবে না ভালো কথা, একবেলা না খেলে কেউ মরে না। ওই লাউয়ের বাচ্চা কদু এই কথা বলে তার রাগটাকে বাড়িয়ে দিয়েছে। সে পারতো না নিজে এসে সুন্দর করে ডাকতে? একবার বললে কি বা হতো, সরি আর মারবো না, খেতে আয়, কিন্তু সে উল্টো তারা কথা বলে রাগ চড়িয়ে দিয়েছে, মেজাজের উপর কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে। তখন থেকে তার মেজাজে চাঙ্গি উঠেছে। আপাতত বিশ্রী মেজাজ ঠান্ডা করতে শাওয়ার নিয়ে এলো সে শুদ্ধকে। বকা চলমান রেখে ভেজা চুল মুছতে মুছতে কে যে নক করলো রুমের দরজায়। খ্যাক খ্যাক করে উত্তর দেওয়ার আগেই ভেসে এলো বড় বাবার গলা। সে জলদি দরজা খুলে দেওয়া মাত্র শরাফত চৌধুরী স্নেহমাখা হাসি উপহার দিলেন। শীতল সব রাগ ভুলে গেল, অভিমানের পারদগুলো চুরচুর। এই মানুষের প্রতি একটু বেশি দুর্বল সে। ওনার কোনো কথা ফেলতে পারে না, কারণ বাবাকে সে কতদিন কাছে পায় না বললেই চলে। যখন বাবাকে প্রয়োজন হয় এই মানুষটাই তাকে আগলে রাখে, ভরসা দেয়, সাহস যোগায়। এমনকি পৃথিবীতে আসার পরপরই সে সবার প্রথমে কোলে চলেছে এই মানুষটারই। ওর বাবা তখন কোনো একটা মিশনে গিয়েছিল। এমনিতেও সে জানে উনি সবার থেকে তাকে একটু বেশি ভালোবাসেন, কারণ শীতল নাকি মায়ের পেট থেকে আধমরা হয়েছিল, অনেকদিন হসপিটালে থেকে অসুস্থ, অনেকদিন হাসপাতালে থেকে সুস্থ হয়েছিল, দেখতে এত আদরে হয়েছিল খুব সহজেই। তার উপর সবার মায়া পড়ে গিয়েছিল। একটু বড় হয়ে বাবার আঙুল না পেয়ে বড় বাবার আঙুলকে আঁকড়ে ধরেছিল সে। বাড়ির অন্যান্য ছেলে মেয়েরা ওনার রাগি রাগি মুখ দেখে ভয় পেত, খুব একটা কাছে ঘেঁষত না, এখনো তাই। অথচ সব কিছুতে শীতল ওনাকে চায়, এখনো তাই। রুমের দরজায় বড় বাবাকে দেখে কিছু বলতে হলো না, সে বিনা বাক্যে নিচে নেমে এলো, চেয়ার টেনে খেতে বসলো। আজ দুপুরে স্পেশাল আইটেম সর্ষে ইলিশ, অন্যান্য পদও আছে। অ্যালার্জিজনিত সমস্যার কারণে শুদ্ধ ইলিশ খায় না, তাই শুদ্ধ তার জন্য সিতারার হাতে স্পেশাল ডিম ভুনা। শীতলও জানে ডিম ভুনা শুদ্ধের জন্য, তবু সে ভাত নিয়ে ডিমটাই পাতে তুলে নিল। কেউ যেন ফেরত দেওয়ার কথা বলতেই না পারে, তাই ডিমটাই আগে মুখেই পুড়ে দিল। বলা বাহুল্য সে এভাবেই মনের রাগটা মিটালো। মেয়ের ছেলে মানুষই দেখে সেমেন দাঁতে দাঁত চেপে বলল, এ কি, তুই শুদ্ধ ডিম খেয়ে নিলি কেন? ডিমের গায়ে কারণ নাম ধাম লেখা দেখলাম না তো, আমি কি জানবো এটা কার ডিম? মুরগির ভেবেই তো খেলাম। এই কথা বলে সে সরাসরি শুদ্ধর দিকে তাকালো, তারপর জিজ্ঞেস করলো, শুদ্ধ ভাই এটা আপনার ডিম? শুদ্ধ একেবারে নিশ্চয়। বড়রা শুনেও না শোনার ভান করে খেতে ব্যস্ত। তবে স্বর্ণ আর শখ একে অপরের মুখ চাঁচই করলো। মার কেউ দুষ্টুমি কমেনি পাঁচি মেয়ের। এখন যদি শুদ্ধ ভাই উঠে চটাস করে থাপ্পড় দেয় তখন কি হবে? দুটো মার খেয়ে তো সকাল থেকে বিছানা গত হয়ে পড়েছিল, আরেকটা চরকলে চোখে ষষ্ঠী ফুল দেখবে। তাছাড়া কেউ যদি বারবার যেচে নিজের বা নিজে কুরুলি মারতে চায় তাহলে কি বা করার? অথচ শীতলের কথা শুনে শরাফত চৌধুরী মুখ টিপে হাসলেন। তবে সেই হাসিটা ছোটের কোণে অদৃশ্য রয়ে গেল। কথায় বলে হাতির গায়ে শক্তি বেশি হলেও পিঁপড়েও কম যায় না, সেও মরার আগ পর্যন্ত দাঁত বসিয়ে কামড়ি ধরে থাকে। বিপক্ষ দলকে বোঝায় হেরে যাওয়ার পাঁচও সে নয়। সহজে হার মানে ফিতরা। শুদ্ধ নিজের মতো খেতে ব্যস্ত, অল্প অল্প ভাত মুখে দিয়ে সুন্দর করে খাচ্ছে সে। শীতলের কাণ্ড দেখেও নির্বাক।
এমনকি তার কথার জবাব দেওয়ার জন্য প্রয়োজন মনে করল না সে, কারণ পাগলরা তো কত কি বলে, সব কথা কি আর ধরতে আছে? বোধ বুদ্ধি থাকলে বলতো না নিশ্চয়ই। অথচ শীতল মনের সুখে ডিমটার কে সর্ষে ইলিশ দিয়ে তৃপ্তি সহকারে খাচ্ছে, মাঝে মাঝে আর চোখে শুদ্ধর দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে, মুখে ভাতের লোকমা তুলে মনে মনে চিৎকার করে বলছে, এই শুদ্ধ ভাই, খাও না তো স্বাদ কে। বড় জায়ের ইশারায় সিমিন মেয়েকে আর কিছু বলল না, বড় গজ গজ করে তাড়াতাড়ি ডিম ভেজে শুদ্ধর প্লেটে তুলে দিল। এখন নিশুতি রাত, ধীরে ধীরে ঘড়ির কাঁটা এগোচ্ছে তিনের ঘরে, গাঢ় আধারে ডুবে আছে ধারাধাম। আকাশে উঠেছে মস্ত বড় পূর্ণিমার চাঁদ, বইছে মৃদু বাতাস, আশেপাশে কোথাও একদল কুকুর ডাকছে নিজস্ব স্বরে, দু একটা জোনাকির দেখা মিলছে অদূরে ঝোপে। তারা নিজস্ব আলো জ্বালিয়ে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে স্বাধীন মনে। থেমে থেমে ঝিঝি পোকাও তাল মেলাচ্ছে অদ্ভুত স্বরে। ঠিক সেই মুহূর্তে বাসা থেকে বেরিয়ে এলো সকার স্বর্ণ, হাঁটছে ধীর গতিতে, ভয়ে এদিক ওদিক তাকাচ্ছে সতর্ক দৃষ্টিতে। তাদের থেকে মাত্র কয়েক হাত দূরে অন্ধকারে দাঁড়িয়ে আছে একটি পুরুষ অবয়ব। দারোয়ান কাকাকে দেখা যাচ্ছে না, বেগরি ঘুমাচ্ছে বোধহয়। আর একটু সামনে এগিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তির দেখা পেয়ে দ্রুত এগিয়ে গেল তারা, আর্তনাদ করে জাপটে ধরল সেই আগন্তুককে। আঘাতপ্রাপ্ত শরীরে হালকা স্পর্শ, যান বেরিয়ে যাওয়ার জোগাড়, তবু আগন্তুক ব্যথাতুর শব্দ না করে নিজেকে সামলে নিল, জোরপূর্বক হাসার চেষ্টা করলো, দুজনকে জাপটে ধরে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু অতিরিক্ত জ্বরে কাঠ হয়ে আসা কণ্ঠস্বরে কোনো শব্দই বের হলো না। কয়েকবার শুকনো ঝোঁক গেল, চেষ্টা ব্যর্থ হলো। তাকে এই অবস্থা দেখে শখ কান্না ভেজে স্বরে বলল, এই কি অবস্থা তোমার? কোথায় ছিলে তুমি? ফোন বন্ধ ছিল কেন? ছোট বোনের কথা শুনে বুঝে আসা চোখ দুটো পুনরায় খুলল সায়ন, আশেপাশে তাকালো, তারপর ধীরে ধীরে বলল, আমাকে ধর বোন, মাথা ঘুরছে, হাঁটতে পারছি না, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাব। ভাইয়ের কথা শোনা মাত্র স্বর্ণ আর শখ দ্রুত তাকে ধরল। তাদের চোখে পানি দেখে সায়ন কাঁদতে বারণ করলো, ফিসফিস করে জানালো সে ঠিক আছে এবং বাড়ির কেউ জানার আগে তাকে এক্ষুনি রুমে নিয়ে যেতে। ভাইয়ের অবস্থা দেখে কেউ কথা বাড়ালো না, ধীরে ধীরে দোতলায় নিয়ে যেতেই সামনে পা বাড়ালো। চৌধুরী নিবাসে দোতলার রুমগুলো বাড়ির ছোট সদস্যদের দখলে, বাড়ির বড়রা নিচতলায় থাকে। দোতলায় সায়নের পাশে শুদ্ধর রুম, শুদ্ধর পাশটায় শখের রুম, স্বর্ণ শখ এক রুমে থাকে। ওরা দুজন ঘুমায় একসাথে, কিন্তু শীতলকে নেয় না, কারণ শীতলের ঘুমানোর ভঙ্গিমা ভালো না। সে ঘুমের ঘোরে পাশের জনের বুকের উপরেই পা তুলে দেয়, ঘুমের ঘোরে পক পক করে হাসে। পাশের ঘুমন্ত মানুষটা যদি হঠাৎ খিলখিল করে হেসে ওঠে তাহলে কেমন লাগে? তাছাড়া শখ আর স্বর্ণ দুজনেই রাত জেগে ফোনে কথা বলে। তারা এখন বড় হয়েছে, ব্যক্তিগত মানুষও রয়েছে। এইসব শীতল জানলে সবাইকে জানিয়ে দিবে। এই মেয়ের পেট পাতলা, তার পেটে কথা থাকে না। অজ্ঞতা শীতল একা একটা রুমে থাকে, তার রুমের দরজা সবসময় হাট করে খোলা থাকে। বলা বাহুল্য, ইচ্ছে করে দরজা খোলা রাখে যাতে ভয় পেলে দৌড়ে বের হয়ে যেতে পারে। শখ স্বর্ণ বের হওয়ার আগেও দেখে এসেছে শীতল হাত পা ছড়িয়ে বেগরি ঘুমাচ্ছে। কথা বলার সময় শীতলের গলার স্বর আসতে হয় না, তার ফিসফিস করা কথাও পাশের জন শুনে ফেলে, তাই তাকে ডাকার ভুল করেনি তারা। তাছাড়া সায়ন তাদেরকে কল করে বলেছে যেন কেউ বুঝতে না পারে এমনভাবে বাসার বাইরে আসতে, কারণ তার এই অবস্থা দেখলে তুলকালাম ঘটে যাবে। যা হবে সকালে দেখা যাবে, এই মুহূর্তে তার বিশ্রামের দরকার। শরীর ছেড়ে দিচ্ছে, অসহ্য ব্যথায় দু চোখ বুঝে আসছে। তাছাড়া এবারই যে প্রথম তা তো নয়, এভাবে প্রায় দিনই মধ্যরাতে বাসায় ফিরে এসে আর তাকে চুপি চুপি বাসায় ঢুকতে সাহায্য করে তারই ছোট বোনেরা। তারা চারজনই বাইরে থেকে সিঁড়ির কাছে আসতে হঠাৎই ড্রয়িং রুমের লাইট জ্বলে উঠল। অন্ধকার কেটে আলোর মাঝে দেখা গেল সাজাদ চৌধুরী দাঁড়িয়ে আছেন, দৃষ্টি তাদের দিকে নিবদ্ধ। ছোট চাচুকে দেখে চারজন ধরা পড়ে মাথা নিচু করে নিল, তবে মনে মনে খানিকটা স্বস্তি পেল শারাফাত চৌধুরীর কাছে ধরা না পড়ায়। ওনার কাছে ধরা পড়লে খবর ছিল তাদের। সাজাদ চৌধুরী আঘাতপ্রাপ্ত সায়নের আপাত মস্তক তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন। ছেলেটার মাথায় হাত পায়ে ব্যান্ডেজ করা। এই ছেলেকে কতবার বুঝিয়েছেন এসব রাজনীতিতে না জড়াতে, কিন্তু এই ছেলে কথা শুনলে তো শুধু একবার নয় বারবার বাড়ির সব সদস্যদের
তাকে বুঝিয়েছে এইসব না করতে, কিন্তু সে শোনেনি, বরং জেদ দেখিয়ে দলনেতা হয়েছে। তার চেলাপেলারা তাকে ভাই ভাই করে ডেকে মুখে ফেনা তুলে ফেলে, মিছিল মিটিং করে। মারামারিতে দেখা যায় যত দিন যাচ্ছে রাজনীতির সঙ্গে আরও জড়িয়ে যাচ্ছে সে। এবং আজ জানা গেছে আবু সিদ্দিক নামের একজন রাজনীতিবিদের ডান হাত সে। নির্বাচনের জন্য যত দৌড়ঝাঁপ করতে হয় করছে আবু সিদ্দিকের হয়ে। এই কথা শোনা মাত্র শারাফাত চৌধুরী ভীষণ খেপেছে ওর উপর, কারণ চৌধুরী নিবাসের কেউ সরাসরি রাজনীতিতে জড়ায়নি কখনো। সায়নী এই দুঃসাহস দেখিয়েছে। এইসব চক্করে কবে যে মার খেয়ে মরে রাস্তায় পড়ে থাকে কে জানে। ভালো স্টুডেন্ট সে, রেজাল্টও ফার্স্ট ক্লাস, অথচ আবেগের বসে ভুল ডিসিশন নিয়ে ক্যারিয়ারটা নষ্ট করতে রাজনীতিতে নাম লিখিয়েছে। তাকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না রাজনীতি এত সোজা নয়। রাজনীতিতে টিকে থাকতে গেলে নোংরা সাফ করার সঙ্গে নিজের গায়ে নোংরা লাগাতে হয়। লয়াল পার্সন হয়ে আর যাই হোক কখনো রাজনীতি করা যায় না, করলে জান মান সহ ক্ষমতা স্থায়ী থাকে না। এসব ভাবতে ভাবতে উনি এগিয়ে এলেন ড্রয়িং রুমের দেয়ালে সেটে রাখা বড় দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিলেন। এবার তাকালেন বড় ভাইয়ের রুমের দিকে। ওই মানুষটা কিছুক্ষণ আগে রুমে গিয়েছে। ছেলে টেনশনে অস্থির হলেও কাউকে বুঝতে দেননি তিনি, দিতে রাজিও নন তিনি। সায়ন পরশুদিন দুপুরে সবার সঙ্গে খেয়ে বের হয়েছিল, এরপর খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার ফোনও বন্ধ ছিল, তার ফ্রেন্ডরাও খোঁজ দিতে পারছিল না। দলে চালাবেলাতে জিজ্ঞেস করলেও লাভ হয়নি। মধ্যখানে একদিন পর এত রাতে বাড়ি ফিরেছে সে। সেটা বাড়ি ফিরেনি দেখে বড়দের কারো খাওয়া হয়নি, চোখে ঘুম নেই, অথচ এই ছেলের মধ্যে এক ফুটো অনুশোচনা নেই, খারাপ লাগার রেশ নেই। মনে মনে এইসব ভেবে উনি শখ ও স্বর্ণকে সত্যি বলে নিজে সায়নকে ধরে উপরে নিয়ে যেতে যেতে বললেন, নিজের জানের মায়া না করো বাবা, মায়ের কথা অন্তত মাথায় রাখতে পারো, তাদের বয়স হচ্ছে আর কত। সায়ন বরাবরের মতো নিরুত্তর। রোজ এক কথা শুনতে শুনতে কানের পোকা বের হয়ে গা চাওয়া হয়ে গেছে। এখন কেউ কিছু বললো তার গায়ে লাগে না, খারাপ লাগে না, বরং বেহাইয়া মনে আনন্দ হয়। কারণ ভীষণ শখের পেশায় নিজের নাম তৈরি করতে পেরেছে, ক্ষমতা অর্জন করেছে। তার রাজনীতির মাঠে তাকে শাহরিয়ার ভাই নামে পরিচিত সে। এটা তার কাছে গর্বের, অহংকারের। শাহাদাত চৌধুরী তাকে ধরে রুমে পৌঁছে দিয়ে সাবধানে বিছানায় শুয়ে দিলেন। কিভাবে এই অবস্থা হলো সরাসরি জিজ্ঞেসও করলেন। সায়ন জানালো বিপদে বিপক্ষ দলের ছেলেপেলেরা একা পেয়ে দুকা বসিয়ে দিয়েছে, একা থামাতে পারেনি, কাউকে ফলস্বরূপ আদমরা হতে হয়েছে। রাজনীতি মানেই তো একদিন মারো তো আরেকদিন মার খাও, এ আর নতুন কি। মাঝখানে একদিন হসপিটালে ছিল, বাসায় জানালে দুশ্চিন্তা করবে তাই কাউকে জানায়নি সে। ফোনটা হারিয়ে গিয়েছে বিধায় কাউকে জানাতে পারেনি। দুশ্চিন্তার কারণ নেই, সে একদম ঠিক আছে। একের পর এক সায়নের দুর্বল যুক্তি শুনে শাহাদাত চৌধুরী শুধু শুনলেন। এরপর কিছু লাগবে কিনা জানতে চাইলেন। সায়ন বালিশে মাথা রেখে না বোঝুক মাথা নেড়ে মনে মনে ঠিকই বলল, ছোটবেলার মতো প্যান্ট খুলে আমাকে হিসেব করে আনা যাচ্ছ, বড্ড চাপে আছে। এখন বড় হয়েছে, এই কথা কি আর মুখে বলা যায়? তবুও দুহাতে ব্যান্ডেজ দেখে শাহাদাত চৌধুরী নিজেই থেকেই জানতে চাইলেন ওয়াশরুমে চাপে কিনা। মনের কথা বুঝে ফেলেন সায়ন, একটু লজ্জাও পেল, তবে মুখে বলা যাবে না। এ কথা শুনে উনি চলে গেলেন। উনি যাওয়ার পরপরই শখ আর স্বর্ণ খাবার হাতে রুমে ঢুকলো। শখ নিজ হাতে বড় ভাইকে খাইয়ে মেডিসিন খাইয়ে দিল। এদিকে খাওয়ার পরপরই প্রেসাবের চাপ আরোই বেড়েছে। ছোট বন্ধুরও বলতে পারছে না ওয়াশরুমে নিয়ে যাওয়ার কথা, যতই হোক বোন তো। এদিকে ঘড়িতে কাটা এসেছে 3-এর ঘরে, সময় কাটছে যেন বাতাসের গতিতে। অনেক রাত হয়েছে দেখে বন্ধুর ঘুমাতে যেতে বলে কাঠ হয়ে পড়ে রইল সে। শখ ভাইয়ের গায়ের চাদর টেনে পা বাড়াতে সায়ন চোখ বন্ধ করা অবস্থায় বলল, সত্যি কি বাসে আছে নাকি চলে গেছে? ছোট ভাইয়া বাসাতেই আছে। ওকে ডেকে দিয়েছে, আস্তে রাখিস, কেউ যেন না শোনে। আচ্ছা ভাইয়া। একথা বলে শখ আর স্বর্ণ শুদ্ধ রুমের দরজা নক করলো। দুবার নক পড়তেই শুদ্ধ বেরিয়ে এলো। সম্ভবত পড়ছিল। এত রাতে দুজনকে দেখে কিছু বলার আগে স্বর্ণ জানালো সায়ন ডাকছে। এত রাতে সায়নের ডাকা মানে আহত হয়ে বাড়ি ফিরেছে সে। কথা না বাড়িয়ে তাদের যেতে বলে নিজেও পা বাড়ালো বড় ভাইয়ের রুমের দিকে। শুদ্ধ সায়নের রুমে গিয়ে কেবলই দাঁড়াতেই সায়ন তীক্ষ্ণ দৃষ্টিতে ছোট ভাইয়ের দিকে তাকালো। রাগে মুখ থমথম করছে তার। এতক্ষণ নিজেকে সামলালে শুদ্ধকে দেখা মাত্র চর চর করে রাগ বাড়ছে।
ইচ্ছে করছে নাক বরাবর খুশি বসিয়ে দিতে। শুদ্ধ বরাবর দৃষ্টির মানে বুঝেও নির্বাকছে। সে জানে তাকে ডাকার মূল কারণ। সে নিজেও ভাইয়ের দিক থেকে দৃষ্টি সরাল না, বরং চোখে চোখ রেখে সামনের সোফার রাজকীয় ভঙ্গিতে বসল। তাকে এভাবে বসতে দেখে সামনে মেজাজ আরো বিগড়ে গেল। সে ব্যথা শরীরে চট করে উঠে বসলো, তারপর রাগে ফুসতে ফুসতে পড়ল। যেটা করছিস ভালো হচ্ছে না, এইখানে থেমে যা। কোনটা ভালো হচ্ছে না? কিসের কথা বলছি ভালো করে জানিস। মিষ্টি কথার বাওয়াল বাদ দিয়ে ঝেড়ে খাস। তুমি কি আমার গফ যে মিষ্টি বাওয়াল ঝাড়বো? কেন ডেকেছো বলো? তুই আমার পিছু পিছু কৃষ্ণনগর কেন গিয়েছিলে? শুধু সঠিক জবাবের ধারে কাছেও গেল না, বরং তেরা কণ্ঠে তাচ্ছিল্য করে পড়ল। ভুল পথ ছেড়ে সঠিক পথে এসো, এতে তুমি আমি দুজনেই ভালো থাকবো। আমি সঠিক পথে আছি। না নেই, তুমি ভুল মানুষের সঙ্গ পেয়ে ভুলকে সঠিক বলে চালিয়ে দিলে হবে না। তোমাকে আগেও বলেছি, চোখ কান খোলা রেখে আগে মানুষ চিনে পা বাড়াও। এখন তোর থেকে আমাকে মানুষ চেনা শিখতে হবে? আমি বোকা, তুই চালাক, এটা বোঝাতে চাচ্ছিস? বোঝাতে চাচ্ছি না, সরাসরি বলছি তুমি বোকা। বোকা বলেই যে কেউ সহজে তোমার ব্রেন ওয়াশ করতে পারে। তুমি না ভেবেই ভুল মানুষকে বাঁচাতে বুলেটের সামনে বুকে পেতে দাঁড়িয়ে যাও। সেই মন ইউ ভাই। শুদ্ধ। ভাইয়ের ধমক শুনেও শুদ্ধ দমল না, বরং সে আগের তুলনায় তীক্ষ্ণ সুর পাল্টা জবাব দিল। চেঁচিয়ে সত্যকে মিথ্যা প্রমাণের বৃথা চেষ্টা করে এনার্জি লস করো না। এখনও সময় আছে, মানুষ চেনা শিখে নাও, নয়তো চরম মূল্য দিতে হবে তোমাকে। আজ তোমার দলের একজনকে মেরেছি, একই কাজ করলে আগামীতে আরও 10 জনকে মারব। একজন রিসার্চার হিসেবে শুধু নাম কামিয়েছি তা কিন্তু নয়, ঘাটতারা হিসেবেও নামডাক রয়েছে আমার, আর সেটা তোমার থেকেও কেউ ভালো জানে না নিশ্চয়ই। ঢাকায় ফিরে যা, এসবের মধ্যে নিজেকে জড়াস না। এক কথা বারবার বলতে পারবো না, এর আগে তোর গায়ে হাত তুলিনি আর তুলতেও চাই না। ফিরে যা, নিজের কাজে মন দে। আমার পার্টি অফিসের আশেপাশে যেন তোকে না দেখে। সবার কাছে তুই ভালো ছেলে, তাই হয়ে থাক। বড় ভাই যদি ভুল পথে পা বাড়ায়, তাকে সঠিক পথে আনার দায়িত্বটাও আপনা আপনি ছোট ভাইয়ের ঘাড়ে চলে আসে। আমি সর্বদা আমার দায়িত্ব পালনে অটল থাকি, আছি, তাই থাকবো। আর তোমাকে আগেও বলেছি, সিদ্দিক ভালো মানুষ নয়, তার সঙ্গে কাজ করতে পারবে না তুমি। কেন পারবো না? আমি বারণ করছি তাই। তুই বারণ করার কে? আমি কে সেটা নিজেই নিজেকে প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে। তবে আমি যখন বলেছি তুমি সিদ্দিকের হয়ে কাজ করতে পারবে না, মানে পারবে না, আমি তোমাকে করতে দেব না। এবার বাড়াবাড়ি করছিস তুই। হয়তো, তবে আমি ততক্ষণ ভালো যতক্ষণ আমার আপনজন নিরাপদ থাকে। তোমার ছেলেদের মানা করো চৌধুরী নিবাসের দিকে ভুলেও যেন চোখ তুলে না তাকায়, নয়তো রিসার্চের কাজে ব্যবহার করা ইঁদুরের পরিবর্তে তাদের জলজ্যান্ত শরীর ব্যবহার করব। এতে একটু খারাপ লাগবে না আমার, বরং কয়েকটা নিরীহ ইঁদুর বেঁচে যাবে বলে ভালোই লাগবে। এই কথা বলে শুদ্ধ উঠে চলে গেল। সায়ন দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল তার যাওয়ার দিকে। রাজনীতি করে সে আর তাকে কিনা দাপট দেখা এ ছেলে, এত বড় সাহস! ছোট হয়ে বড় ভাইকে ছেড় দেয়, শুনবে না কারো কথাতেই, রাজনীতি থেকে সরবে না, শুনবে না কারো কথাতে, রাজনীতি থেকে সরবেও না। সেও এবার দেখবে শুদ্ধ ঠিক কি করে, কত দূর অবধি যেতে পারে। এদিকে রুম থেকে বের হয়ে আবারও ফিরে এলো শুদ্ধ, সায়নের দিকে হাত বাড়ি পড়ল। চলো। কোথায়? ছোট হয়েও বহুবার বড় ভাইকে ছোট কাজ সারতে সাহায্য করেছি, আজও দায়িত্ব পালন করি, হাত ধরো। এই কথা শুনে সায়ন দাঁত কটমট করে তাকিয়ে রইল, জেদ দেখিয়ে মুখ ফিরিয়ে নিল ভাইয়ের থেকে। তাকে মুখ ফেলতে দেখে শুদ্ধ এক ভ্রু উঁচু করে তেরা স্বরে পড়ল। মুখ ফিরিয়েও লাভ হবে না, এখন আমার সঙ্গে তোমাকে ওয়াশরুমে যেতে হবে, আর আমার কথাতেই তোমাকে সিদ্দিকের সঙ্গ ছাড়তে হবে। এ কথার নড়চড় হবে না। চাইলে চেষ্টা করে দেখতে পারো, তবে ফলাফল যা আসবে আমার কথা মতোই। প্রয়োজন লিখে রাখো, আমি শুদ্ধ যে এক কথার মানুষ, সেটা মনে করিয়ে দিতে হবে না নিশ্চয়ই। এই কথা বলে শুদ্ধ ভাইয়ের হাত শক্ত করে চেপে ধরে উঠে দাঁড় করালো। এদিকে তলপেটের চাপ, অন্যদিকে ভাইয়ের জেদের কাছে হার মেনে সায়নকে উঠতেই হলো। শারাফাত চৌধুরী 3 সন্তান, সায়ন শুদ্ধ শখ। তারা বরাবরের মেধাবী স্টুডেন্ট, তাদের সঙ্গে পড়াশোনা নিয়ে ঘ্যানঘ্যান করতে হয়নি কাউকেই, বরং তারা ফার্স্ট ক্লাসে উত্তীর্ণ হয়েছে।
প্রতিটি পরীক্ষায়। ক্লাস 10 অবধি শুদ্ধ সায়ন সময় বের করে ছোট বোন শখকে পড়িয়েছে। তার জটিল সমস্যাগুলো যত্ন করে বুঝিয়েছে। বুঝাতে গিয়ে কখনো মেরেছে, কখনো বকেছে। শখ মার বকা খেয়ে তাদের কাছে পড়া শিখেছে। শখ সায়নের কাছে পড়তো ইংলিশ, শুদ্ধর কাছে ম্যাথামেটিক্স। তাদের পড়ানোর ধরনে আলাদা করে টিউশনির ব্যবস্থা করে দিতে হয়নি কখনো। বোনের জন্য প্রয়োজনীয় সাজেশন নোটস তারা নিজেরাই কালেক্ট করে এনে দিত। কার থেকে আনতো এই প্রশ্ন করার সাহস হয়নি শখের। সে শুধু মন দিয়ে পড়তো। তাকে পড়ার মূল শর্ত ছিল ভালো রেজাল্ট। কিভাবে করবে কি সে জানে। শুদ্ধ সায়ন দুজনেই মাসে 2টো করে পরীক্ষা নিত। কোয়েশ্চেন করতো জটিল করে, এতটা জটিল যে মাঝে মাঝে কোয়েশ্চেন দেখে সে ঘামি ছুটে যেত, ভুলেও যেত এইটা কোনো বোর্ড পরীক্ষা নাকি অন্য কিছু। তবে পরীক্ষায় ভালো করলে দুজনেই যখন তার আবদার পূরণ করতো তখন খুব খুশি হতো। মনে হতো কষ্ট সার্থক। এমন কষ্ট করতে ইচ্ছুক সে। পরীক্ষায় ভালো ফল করে সায়নের কাছে তার প্রথম আবদার ছিল, ভাইয়া আমি ফানুস উড়াতে চাই, এত ফানুস উড়াতে চাই যেন আকাশটা পুরো ফানুস ফানুস দেখাই। সপ্তাহ খানিক পর তার আবদার পূরণ করেছিল সায়ন। সে অনেকগুলো ফানুস এনে সবাইকে সঙ্গে নিয়ে হৈ হৈ করে ফানুস উড়িয়েছিল। কি চমৎকার ছিল সেই মুহূর্তটুকু। রাতের বেলা ছাদে গিয়ে আকাশের দিকে তাকালেই সেদিনের কথা মনে পড়ে যায় তার। সায়ন এই বাড়িতে বড় ছেলে হলেও বাড়িতে সবার সঙ্গে হাসি মুখে কথা বলে, মজা করে, বোনদের পেছনে লাগে, হাত ভর্তি জিনিস এনে দেয়, ছোটখাটো আবদার পূরণ করে। তবে তার থেকে শুদ্ধ একটু ব্যতিক্রম। সহজে হাসতে দেখা যায় না তাকে। হাসলেও মুচকি হাসি অবধি সীমাবদ্ধ। এই স্বভাব সে পেয়েছে তার বাবা শারাফাত চৌধুরী থেকে। শারাফাত চৌধুরী যুবককালের কার্বন কপি যেন শুদ্ধ। কথায় কাজে একই রকম তেরা স্বভাবের। যা পছন্দ নয় কখনো করবে না, তাকে দিয়ে সে কাজ কেউ করাতে পারবে না। আবার যা পছন্দ তার থেকে কেড়ে নিতে পারবে না। যেটা তার শুধু তারই, যেটা করবে বলে ঠিক করবে ঠিক করবেই। তাকে আটকানো মুশকিল প্রায়। স্বাভাবিক কথা বলার সময়ও তার দৃষ্টি দেখে আচমকায় বুকটা থক করে ওঠে। মনে হয় এই বুঝি মনের গোপন কথা পুড়িয়ে ফেল। সায়নের সঙ্গে সব ভাই বোনের সম্পর্কে খুনসুটিপূর্ণ হলেও শুদ্ধর সঙ্গে বনিবনা পড়ে না কারো। আর শুদ্ধর বাড়ির এই দুই পুরুষ একটু আলাদাই বলা চলে। নিজের আপন ভাই হলেও শখ তাকে একটু ভয় পায়। পরীক্ষায় ভালো ফল করলে সে ভয় ভয় শুদ্ধর কাছে আবদার করেছিল, ভাইয়া তোমার কাছে আমি কিছু চাই। খাতাতেও ম্যাথ করতে করতে শুদ্ধ চোখ তুলে বোনের দিকে তাকালে শখ থতমত খেয়ে যায়, কথা ভুলে যায়। কথার খেই হারায় সে, ভুলে যায় কি বলতে চেয়েছিল। বোন ভয় পাচ্ছে দেখে শুদ্ধ নরম সুরে জিজ্ঞেস করেছিল, কি চাস বল। রিসার্চার সোহাইব চৌধুরী শুদ্ধর বোন হিসেবে সবার কাছে এক্সট্রা সম্মান পেতে চাই। তোমাকে সফল রিসার্চার হিসেবে দেখতে চাই আমি। এই কথা শুনে শুদ্ধ জবাব দেয়নি, হাসেওনি। শুধু বোনের দিকে তাকিয়ে মাথা নিয়ে সম্মতি জানিয়েছিল। রিসার্চার হওয়ার স্বপ্ন তারও ছিল, কিন্তু শারাফাত চৌধুরী চাইতেন সে মেরিনার হোক, বড় বড় শিপে শিপে ঘুরে বেড়াক দেশ হতে দেশান্তর। যখন বোনকেও সাপোর্টে পেতে দেখলো তখন সেই সিদ্ধান্তে অটল রইল সে। এরপরে পড়াশোনা তাগিদে চলে গেল ঢাকায়। সামনে ব্যস্ততা বেড়ে গেল। দুই ভাইয়ের কাউকে না পেয়ে সব টিউশন টিচারের ব্যবস্থা করে দেওয়ার জন্য বাবাকে জানালো। শারাফাত চৌধুরী নিজে মেয়ের জন্য হোম টিচার করে দিয়েছিলেন। সব অনেকদিন ওনার কাছে পড়তো। এরই মধ্যে আনাগোনায় শোনা গেল সায়ন মিছিলে যায়, রাজনীতি করা ছেলেপুলের সঙ্গে ঘুরে, ভার্সিটি যার তার সঙ্গে হাতাহাতি করে। এভাবে প্রায় দিনই তার নামে অভিযোগ আসতে লাগলো। শারাফাত চৌধুরী খোঁজ নিয়ে জানালেন সত্যি ছেলে রাজনীতির সঙ্গে জড়িয়ে গেছে। মেয়েদেরও তাকে রাজনীতি ছাড়ানো গেল না, বরং তার মধ্যে অদম্য জেদের সৃষ্টি হলো। ঝুঁকে পড়ল রাজনীতিতে। এভাবেই দিন যেতে যেতে ক্ষমতার জোর পেয়েছে, দলনেতার পদ পেয়েছে, কিন্তু তার হঠাৎই পাওয়া ক্ষমতার ব্যাপারে একটা ঘাপলা রয়েছে। আর এই ঘাপলাটা ঠিক সর্ষের মধ্যে ভূত থাকার মতোই রহস্যময়। আগামীকাল শারাফাত চৌধুরী মা শেফালি চৌধুরী প্রয়াত বার্ষিকী। সে উপলক্ষে শারাফাত চৌধুরী নিমন্ত্রণের নিকট আত্মীয়দের উপস্থিতি দেখা যাচ্ছে চৌধুরী নিবাসে। ছড়িয়ে ছিটিয়ে যার যার মতো ঘুরে ফিরে সময় পার করলেও আত্মীয় মহল কেউ কাজে হাত লাগিয়েছেন, কেউ বা সমালোচনায় ব্যস্ত। শতরূপা চৌধুরী এখন আসেনি, তবে জানিয়েছেন কালকে সময় মতো চলে আসবে।
জটিল একটা কেসের দায়িত্ব ওনার ঘাড়ে, তাই সময় করে উঠতে পারেননি। খাওয়া দাওয়া অনুষ্ঠান যেহেতু কালকেই অবশ্যই আসবেন। নিমন্ত্রিত মানুষদের আপ্যায়নের ত্রুটি না রাখতে চৌধুরীর 3 কর্তা এক একজন এক এক দায়িত্ব নিয়েছেন এবং কাজ ভাগ করে ওনারা সেসব কাজে ব্যস্ত। চৌধুরী নিবাসের বাগান এরিয়ায় প্যান্ডেল তৈরি কাজ চলছে। সারি সারি চেয়ার পেতে সেখানে বসানো হবে আমন্ত্রিত মেহমানদের। রান্নার আয়োজন প্যান্ডেল থেকে একটু দূরে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, চেনা জানা মানুষ সহ 2টো এতিমখানায় খাবার পাঠানো হবে। সব মিলিয়ে 1000 মানুষের খাবার আয়োজন করা হয়েছে। তবে এবারই প্রথম তা নয়। প্রতি বছরই এই দিনটিতে এইভাবে এত মানুষ খাওয়ান শারাফাত চৌধুরী এবং দোয়া চেয়ে নেন মৃত বাবা মায়ের জন্য। ঘড়িতে সময় সকাল 10:30। শুদ্ধ আর শাওন চৌধুরী বাজার সদাইয়ের কাজে সেরে কেবলই বাসায় ফিরেছে। প্রচন্ড গরমে যান যায় অবস্থা। পরনে টি-শার্ট ভিজে জব করছে। আজ সকাল থেকে সূর্যটা যেন মাত্রাতিরিক্ত ক্ষেপে আছে। রাগের বহিঃপ্রকাশ হিসেবে গরমের তীব্রতা দুর্ভোগ হিসেবে উগরে দিচ্ছে জনজীবনে। এদিকে এত মেহমান, এত গল্প কথা, হাসাহাসি শব্দে মেজাজটা যেন আপনা আপনি চিরচির করে বেড়ে যাচ্ছে। অসহ্য লাগছে সবকিছু। গতরাতে ঠিকঠাক ঘুম পুরো না হওয়ার কারণে মাথা ভার হয়ে আছে, চোখ লাল হয়ে আপনা আপনি বুঝে আসছে। তবু নির্বিকার হয়ে মেজো চাচুর সঙ্গে বাজারের কাজ সারল শুদ্ধ। ডেকোরেটরের লোকদের কাজ বুঝিয়ে দিল। লিস্ট দেখে যেগুলো মিস গেছে সেগুলো নতুন করে লিস্ট করলো। আবার বাজারে গিয়ে সেগুলো এনে বাবুর্চিকে হাত ধরে বুঝিয়েও দিতে হবে। ড্রয়িং রুমে অনেক মানুষের উপস্থিতি দেখে শাওন চৌধুরী নিজেই ফ্রেশ হওয়ার জন্য সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে শুদ্ধকে বললেন, যা ফ্রেশ হয়ে রেস্ট নে, একটু পরে আবার যেতে হবে। এই কথা বলে শাওন চৌধুরী চলে গেল অজ্ঞতা। শুদ্ধ উঠে দাঁড়ালো উকি ঝুঁকি মেরে। মা কিংবা বোনদের কাউকে দেখতে পেল না। এত গরমে বাইরে থেকে এলে কেউ যে 1 গ্লাস পানি দিবে তারও হুঁশে নেই। রান্নাঘরের সামনে আত্মীয়দের জটলা দেখে নিচেও আর সেদিকে গেল না। ক্লান্ত শরীর সিঁড়ি বেয়ে ওঠার সময় দেখা হলো স্বর্ণের সঙ্গে। স্বর্ণকে দেখে বিরক্ত স্বরে বলল, সবগুলো একসাথে কোথায় হারাস তোরা? কাজের সময় একটাকেও পাওয়া যায় না। সায়ন ভাইয়াকে মেডিসিন দিতে গিয়েছিলাম। মা কোথায় দেখেছিস? বড় মা রান্নাঘরে আছে বোধহয়। মাকে গিয়ে বল আমার খাবারটা উপরে পাঠিয়ে দিতে। ঠিক আছে। এই কথা বলে শুদ্ধ পাশ কাটিয়ে রুমের দিকে চলে গেল। তাকে যেতে দেখে স্বর্ণ ওনার আড়াল থেকে থাকা ফোনটা শক্ত করে ধরে শ্বাস ছাড়ল। ভাগ্যিস ধরা পড়েনি, নয়তো শীতলের ফোনটার মতো তার ফোনটাও অকালে অক্কা পেত। সে আশেপাশে তাকিয়ে ফোন কানে ধরে পরে কথা বলবে বলে কল কেটে আগে রান্নাঘরে ছুটল। শুদ্ধ ভাইয়ের আদেশ মানে সঙ্গে সঙ্গে করা প্রয়োজন, নয়তো বাস কখন কোন দিক থেকে আসবে তা বলা মুশকিল। বাড়ির গৃহিণীরা রান্নাঘরে বসে গল্পে অনুষ্ঠানের জন্য আনা বাজার সদাই গুছিয়ে রাখছেন। এখানে শীতল শখও আছে। শখ মায়ের হাতে হাতে কাজ গুছিয়ে দিলেও শীতল বসে বসে কিসমিস চিবাচ্ছে। তার মন মেজাজ খুবই খারাপ, এতটা খারাপ কেউ কিছু বললেই খিকি উঠছে। তর্ক করছে, ঝগড়া হয়েছে 2-1জনের সঙ্গে। তারপর সকাল থেকে গাঢ় হয়ে রান্নাঘরে বসে আছে। এখান থেকে সরেনি, কারোর সঙ্গে কথাও বলেনি, কারণ কড়াভাবে আদেশ জারি করা হয়েছে তাকে যেন স্মার্টফোন কিনে দেওয়া না হয়। যে দিবে আগে তার বিচার হবে। তারপর শীতলের এই সিদ্ধান্তে পরপরই বিশেষ বিবেচনায় মত পরিবর্তনও করা হয়েছে। মেয়ে কলেজে পড়ে, বাইরে যাবে, কখন কি প্রয়োজন হয় বলা তো যায় না, তাই বিশেষ বিবেচনা তাকে একটি বাটন ফোন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, শুধু বাইরে গেলে যোগাযোগের জন্য। এছাড়া জরুরি প্রয়োজন হলে বাসার কারো ফোন নিতে পারবে, তবে সেটা কিছুক্ষণের জন্য সময় নির্ধারণ করে। আর এই আদেশ জারি করেছে তার বাবা সাদাত চৌধুরী। বাবার কথা শোনার পর থেকে তার মন মেজাজ ভালো নেই। রিকোয়েস্ট করেও লাভ হয়নি। সবে টিকটক করা শুরু করেছিল, দিন দিন একটু একটু করে লাইক ও কমেন্টের সংখ্যা বাড়ছিল তার ফ্যান ফলোয়ার। আর এখনই ফোন হারাতে হলো। থুরি, তার ফোন তো হারায়নি, আছড়ে ভেঙে ফেলা হয়েছে। তাও আবার কে ভেঙেছে? এবারে শুদ্ধ পুরুষ। থুরি, এখানেও একটু ভুল হলো। শুদ্ধ পুরুষ নয়, তাকে বলা উচিত দূষিত পুরুষ। কারণ এই একমাত্র পুরুষ তার জীবনের স্বাধীনতা কেড়ে নেয়, মর্জির দাম দেয় না, উল্টো তার আদেশ জোরপূর্বক চাপিয়ে দেওয়া। কিছু বলাও যায় না, বললে চালাকাশের বাইরে। প্রচলিত এক কথা আছে না,
ছোট মরিচের ঝাল বেশি। তাদের এই বাড়ির প্রবাদটি একেবারেই খাপে খাপ মিলে গেছে। নয়তো সায়ন তুকর রাজনীতিবিদ, একজন নেতাও বাইরে মারপিট কাটাকাটি করলেও বাড়িতে যেন শান্ত চল। কই কারোর সঙ্গে রুড বিহেভ করে না, রাগ দেখায় না, যখন তখন মারে না, ধমকায় না। অথচ মহামান্য শুদ্ধ পুরুষ রিসার্চার হয়ে সবার মাথা কিনে নিয়েছে। সে যা বলবে সেটাই সঠিক, সেটাই সমেছে, বাকিরা সব ভুল। জবরজং, মারামারি, ধমকাধমকি কোনো কিছুই সে বাদ রাখে না। গতবার বাসা এসে চটাস করে বলে বসলো, বাড়ির কোনো মেয়ে বউ হিজাব ছাড়া বের হতে পারবে না, পর্দা না করলে মার্জিত পোশাকে চলতে হবে। যদি সে ভুলেও দেখে তার কথার হেরফের হয়েছে তাহলে খবর আছে, ব্যাস হয়ে গেল। এরপরে তিনি বড় মা সবার হাতে হিজাব ধরিয়ে দিল। এখন হিজাব ছাড়া বাইরে যায় না কেউ। গরমে চুলের গোড়ায় ঘাম জমে জলে ভিজে যায়, তাও হিজাব ছাড়া বের হওয়ার জন্যে। এখানেই শেষ নয়, আরও অনেক নিষেধাজ্ঞা আছে তাদের সবার জন্য। আর এইসবে সে বিরক্ত নয়, মহা বিরক্ত। মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছে করে, এসব যন্ত্রণা থেকে মুক্তি দেন শুদ্ধ ভাই। খুব প্রয়োজনে বিয়ে করে বউকে এসব প্যারা দেন। কিন্তু মায়ের ভয়ে বলা হয়ে ওঠে না। বললে চাপার তাত একটা আস্ত থাকবে না, বলার অপেক্ষা রাখে না। হঠাৎ কাঁধে ঝাঁকুনিকে শীতল ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। খেয়াল করলো রান্নাঘর শুধু বড় মা ছাড়া কেউ নেই। আচমকা বাকিরা কোথায় গেল জানতে চাইলে বড় মা জানালেন, প্যান্ডেল করার জন্য একটা ছেলে মই নিয়ে উপরে উঠতে গিয়ে বেকেলি মাটিতে পড়ে গেছে। তাকে দেখতে বাকিরা বাগানে ছুটেছে। একথা শুনে সেও যাওয়ার জন্য পা বাড়ালে সীতারা চৌধুরী তাকে ধরে থামিয়ে দিলেন। তারপর তার হাতে খাবারের ট্রে ধরিয়ে দিয়ে বললেন, খাবারটা শুদ্ধর রুমে দিয়ে আয় তো মা, আমি গিয়ে দেখি ছেলেটার কি অবস্থা। এই কথা বলে উনি অ্যান্টিসেপটিক ক্রিমটা হাতে নিয়ে নিজেও দ্রুত রান্নাঘর ছাড়লেন। শীতল বিরক্ত হয়ে রাগে গজ গজ করতে করতে খাবারে পৌঁছে দিতে গেল। গতদিন যার মার খেলো তাকে এখন খাবার দিতে যেতে হচ্ছে। এটাই হচ্ছে তার নিয়তি। যে শুদ্ধের রুমে নক করে শায়নের রুমে উকি মারতেই ভুলো না। শায়ন বেগুনি ঘুমাচ্ছে। কড়া মেডিসিনের প্রভাবে দুদিন ধরে পড়ে পড়ে ঘুমাচ্ছে শায়ন। ফোনটা কাছে নেই বিধায় ঘুমাতে পারছে না, নয়তো মিনিটে মিনিটে ফোন এসে কান ছালাপালাই করে দিত। সেদিন শায়নের ব্যান্ডেজ দেখে সাদা চৌধুরী ভেবেছিল অল্প স্বল্প আঘাত, কিন্তু আদতে তা নয়। পরদিন ডাক্তার যখন ক্ষতস্থান ড্রেসিং করিয়ে তার ব্যান্ডেজ চেঞ্জ করে তখন সেটা দেখে আতকে ওঠে অনেকে। সীতারা চৌধুরী ডুকরে কেঁদে উঠে। এইসব ছাড়ার জন্য আবারও বোঝায়। মায়ের কান্না দেখে শায়ন নিশ্চুপ থাকে, তবে আনমনে খুশি থাকে তার রাগী বাবাকে। অথচ যাকে খুঁজে দুদিন পেরিয়ে গেলেও উনি আসে না, জিজ্ঞাসাও করে না তার শরীরের হাল হাকিকত, আর না ছেলের কথা কারো থেকে জানতে চেয়েছেন। কেউ বলতে গেলে হাতের ইশারা থামিয়ে দিয়েছেন। এমন না ছেলের মহৎ কাজ করতে গিয়ে যে আহত হয়ে ফিরে এসেছে, সে রাজনীতি করে মস্ত বড় রাজনীতিবিদ, সে থাকুক তার মতন। এই কথা বলে শরাফত চৌধুরী একবারও এদিকে পা মারাননি। তবে শুদ্ধর থেকে সায়ন ভাই যে শতগুণে ভালো, এ কথা কেউ বোঝে না কেন? বুঝলে সায়ন ভাইকে নয়, বরং খাটা শুদ্ধকে বকাঝকা শোনাত। হঠাৎ দরজা খোলার শব্দ পেয়ে শীতল ঘাড় ঘুরিয়ে তাকে দেখে শুদ্ধ সূর্যরা কুচকে তাকিয়ে আছে। সদ্য শাওয়ার নিয়েছে, পরনে আকাশি টি শার্ট ও কালো ট্রাউজার। সে সায়নের রুমের দরজা থেকে সরে এসে শুদ্ধর মুখোমুখি দাঁড়ালো। তারপর অন্যদিকে তাকিয়ে বলল, খাবার বড়মা পাঠালো। থমথমে হয়ে আছে শীতলের মুখ, বিরক্ত পাচ্ছে। এই লোকটাকে তার সহ্যই হয় না। চাচাতো ভাই হয়েছে তো তাতে কি? তার অতিরিক্ত শাসনের জন্য তার চক্ষু শুলছে। তার মুখভঙ্গি পরে শুদ্ধ খিটখিটে মেজাজে বলল, কোনো অসহায় মানুষকেও তো কেউ এভাবে খাবার দেয় না, মিনিমাম ম্যানার্সটুকু কি গিলে খেয়েছিস? এই কথা বলে শীতলের বাড়িয়ে দেওয়া ট্রেটা শুদ্ধ হাতে ধরল না, দরজা থেকে সরে দাঁড়ালো। শীতল মনে মনে তাকে গালি দিতে দিতে রুমে গিয়ে সেন্টার টেবিলে আস্তে করে ট্রেটা রাখলো। সেটা রাখতে গিয়ে চোখ গেল তার ভাঙাচোরা ফোনটার দিকে হাত বাড়াতে গেলে শুদ্ধ বাহু ধরে বিছনার দিকে এক ধাক্কা মেরে বসিয়ে দিল। শীতল তিরকি মেজাজে কিছু বলার আগে চোয়াল শক্ত করে বলল, শুদ্ধ, শুনলাম আমাকে নাকি গালাগাল দিয়েছিস তুই, অভিযোগ করেছিস আমি তোকে শুধু শুধু মারি। চাচা তো বোন বলে তোর ভালো সহ্য করতে পারি না আমি। হ্যাঁ বলেছি, এখনো বলছি, তুমি আমাকে শুধু শুধু মারো। ছোট বোন প্রেম করলে অন্য ভাইয়ারা বুঝিয়ে বলে, আর তুমি ওকে বোঝানো দূর, ডাকাতের মতো চেলা কাঠ দিয়ে মারো। এত অভিযোগ?
কেন করব না অভিযোগ? এত জোরে কেউ মারে? বেশ করেছি। আর করবি টিকটক? করব তো, আবার করব। মুখে তর্ক করছিস? মায়ের ব্যথা কমে গেছে তাই না? আরেক ঘা খাবি। শীতল রাগে গজগজ করে অন্যদিকে তাকিয়ে রইল। অভিমানে তার মন মেজাজ তিরিক্ষি হয়ে উঠেছে। আর কিছুক্ষণ থাকলে উল্টাপাল্টা বলে বসতে পারে, তাই সে যাওয়ার জন্য পা বাড়াতে শুদ্ধ তার পথ আটকে দাঁড়ালো। তারপর নিজেকে সামলে জোরে জোরে শ্বাস ছেড়ে ল্যাপটপটা এগিয়ে দিয়ে হিসিয়ে বলল, কমেন্ট বক্স দেখ। শীতল ল্যাপটপটা কোলে নিয়ে দুপা তুলে বিছানার এক কোণে বসে শুদ্ধ কথা না বাড়িয়ে খেতে বসলো। কিছু খেয়ে মেডিসিন খাওয়া জরুরি তার। শীতল গালে হাত দিয়ে কমেন্ট বক্স চেক করতে বসে হাসছে। ফ্যানরা তার টিকটক পছন্দ করছে, প্রশংসা করছে, আরও বেশি টিকটক করার জন্য উৎসাহ দিচ্ছে। এটা কত ভালো চায় তার। সে মহা আনন্দে ঝুমঝুম করে মন দিয়ে কমেন্টগুলো চেক করতে করতে হঠাৎই আঙুলের খোঁচা লাগলো তার গালে। ব্যথায় কুকিয়ে উঠলো সে। ব্যথাতুর শব্দ শুনে শুদ্ধ সুকুচকে তাকাতেই খেয়াল করলো শীতলের বাম গাল দিয়ে রক্ত বের হচ্ছে। কদিন যাবৎ শীতলের কপালে দুগালে থুতনিতে 2-4টা ব্রণ উঠেছে। ফর্সা গালে লাল হয়ে আছে একটি ব্রণ। কিশোরী থেকে সদ্য যৌবনে পা দিলে এসব খুবই ন্যাচারাল। শুধু যে সদ্য যৌবনে তা নয়, এমনও হতে পারে আজকাল সে পানি কম খাচ্ছে অথবা ঠিকমতো ঘুমাচ্ছে না। হতেও পারে পূর্বের চেয়েও তার স্কিন অয়েলি ভাবটা বেড়েছে। এসব নিয়ে কিছু বলার প্রয়োজন বোধ করলো না শুদ্ধ। শীতল ওড়না দিয়ে সদ্য গলে যাওয়া ভ্রূণের রক্ত মুছে পুনরায় সে কমেন্ট চেক করতে গিয়ে তার চোখ আটকালো একজনের কমেন্টে। সদ্য যৌবনে পা দেওয়া আবেদনময়ী প্রেমিকা আমার, খুব ভালোবাসি জান, তোমার এই যৌবন সুধা পান করার অপেক্ষায়। এই কমেন্ট করেছে তার কদিনের জন্য বানানো প্রেমিক ফারাবি। এটাই সেই প্রেমিক যাকে সায়ন ডেন্ডিকর বলেছিল। ফারাবির কমেন্ট দেখে শীতল রাগে কিরমির করে তাকিয়ে রইল কমেন্টার দিকে। ফারাবি কি করে পারলো এসব নোংরা কথা বলতে? তার বুঝতেই তো টিকটক করার সিদ্ধান্ত নিয়েছিল। পরিচিতই লাভ এবং উপার্জনের উৎস হিসেবে বেছে নিয়েছিল টিকটক, অথচ পাবলিক প্লেসে এভাবে ছোট করতে পারল। ফারাবি কমেন্টের পর ঘন্টা খানেক আগে করা আরেকজনের কমেন্টে নজর আটকালো তার। ভ্রূণ দেখে মনে হচ্ছে যৌবন জ্বালায় রাত বিরাতে ঘুমাতেই পারে না। গত রাতে করা তৃতীয় কমেন্ট, হ্যাঁ সেক্সি, রসের আলাপ স্বার্থে ইনবক্স প্লিজ। আরেকটি কমেন্ট দেখে শীতলের কথা হারিয়ে গেল। হাসি মিলিয়ে গেল চোখ দিয়ে, ঝরতে লাগলো কয়েক ফোঁটা অশ্রু জল। সে ঝাপসা 2 চোখে এই কমেন্ট চোখ পড়ল। সায়ন শুদ্ধ বন্ধুদের পালতে পারছে না বোধহয়, এই জন্যই রাস্তায় নামিয়েছে। চৌধুরী বাবুরা দেখি বাড়ির মেয়েদেরকে দিয়ে ব্যবসা চালু করেছে। চালিয়ে যাও, ভালোই হচ্ছে। পরে ভিডিওতে রেটটা জানিও। এই কমেন্টে আরেকজন রিপ্লাই করেছে, ভাই রেট জানলে আমাকেও জানিয়েন, আমরা না গেলে চৌধুরীদের ব্যবসা তো লাচে উঠবে। তো আরেকজনের কমেন্ট, আর 2 বোনকেও রাস্তায় নামা সায়ন, একটাকে আর কতজন মিলে খাবো, ভাগে কম তো পড়ে যাবে ইয়ার। এমন বাজে বাজে কমেন্টে ভরা তার কমেন্ট বক্স। এইসব দেখে শীতলের কথা হারিয়ে গেল। মাথা নিচু করে বসে রইল সে। নোংরা কথায় ঘাড় ইজি করে উঠল। ছোট থেকে কেউ তাকে নোংরা কথা বলেনি, বরং চৌধুরী নিবাসের মেয়ের বলে সব জায়গায় যথেষ্ট স্নেহ ও ভালোবাসা পেয়েছে। শুদ্ধ খেতে বসেছে ঠিকই, কিন্তু এক লোকমা খাবার গলা দিয়ে নামেনি তার। সে খাবার থেকে হাত উঠিয়ে ধারালো দৃষ্টিতে তাকিয়ে আছে ভীত হরিণীর ন্যায় বসে থাকা শীতলের দিকে। শীতলের সাহস নেই চোখ তুলে তাকানোর, তবু বুঝতে পারছে কেউ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পরখ করছে। শুদ্ধ তখন তাদের দর চেপে বলল, এতদিন কেউ চৌধুরী নিবাসের মেয়েদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করেনি। নোংরা কথা বলা তো বহুদূর, তোর বোকামিতে চৌধুরী নিবাসের প্রতিটা সদস্যের দিকে আঙুল তোলা হচ্ছে। শিক্ষা নিয়ে কথা উঠছে। কমেন্টগুলো দারুণ না? শান্তি পেলি এবার? মন প্রাণ জুড়িয়েছে নিশ্চয়ই। আর কি বললি যেন? আমি তোকে সহ্য করতে পারি না, তোর ভালো দেখতে পারি না, চাচাতো বোন তাই বাজে ব্যবহার করি, মারি, ধমকাই। ওকে ফাইন, এতদিন যা করিনি আজকে থেকে সেটাই করব। এই মুহূর্ত থেকে সত্যি সত্যি চাচাতো বোন হিসেবে ট্রিট করব। যা রুমে যা। শীতল বিছানা থেকে উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে নীরবে অশ্রু ঝরাচ্ছে। খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। আগে যদি জানতো এমন হবে
তাহলে কি আর এসবে চড়াতো? খুনাক্ষরেও আন্দাজ করেনি তাদের পাড়ার ছেলে পেলে তাকে ফলো করে, এমনকি শায়নের প্রতিপক্ষরা এ ব্যাপারটাকে দিল থেকে তাল করবে। জনে জনে এসে তাকে টার্গেট করে চৌধুরী বাড়ির মেয়েদের চরিত্র নিয়ে আঙুল দেবে শুধু তার জন্য শখ স্বর্ণকেও বাজে কথা শুনতে হবে। বাবা চাচা ভাইয়েরও কষ্ট পেতে হলো। তাদের শিক্ষা নিয়ে প্রশ্ন উঠলো, বাবা তাহলে কমেন্টগুলো দেখে এত খেপেছে, নয়তোবা উনি কখনো এত কঠিন ব্যবহার করে না, দোষ সব তার কারণে এত কিছু। এইসব ভেবে শীতল ফোপাতে কিছু বলার আগে শুদ্ধ কাচের গ্লাসটা মেঝেতে ছুঁড়ে মেরে চিৎকার করে বলা, যেতে বলেছি, দূর হ চোখের সামনে থেকে।